এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। শুরু করব এক্সপ্রেস অনলাইন। আপনারা জানেন যে সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন, অর্থাৎ এক্সপ্রেস নিউজে এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। প্রথমে বলার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু এই বিশেষ অনুষ্ঠানে কিছু বিশেষ প্রতিবেদন, অর্থাৎ দিনের সেরা বাছাই করা খবর নিয়ে কিন্তু আমরা থাকি এখানে, এবং সেগুলোর পর্যালোচনা আলোচনা বিশেষভাবে আমাদের সাথে থাকেন আমাদের প্রতিনিধিরা, আমাদের সাথে থাকেন প্রত্যেকটা জেলার প্রতিনিধিরা আমাদের সাথে থাকেন এবং দিনের সেরা বাছাই খবর নিয়ে আমাদের সাথে থাকেন। আমার সাথে এই মুহূর্তে আছে এই সন্ধ্যায় এক্সপ্রেস অনলাইন, আমার সাথে আছে আমার সহকর্মী নীলাঞ্জনা চক্রবর্তী আমার সাথে আছে। আর নীলাঞ্জনা, তোমাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। সঞ্জীব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একদমই। প্রথমেই দেখো, আমরা চলে যাবো যে যেমনটা জানো যে পুরো রাজ্য জুড়ে কিন্তু একদম উন্মাদ এসআইআর নিয়ে সংক্রান্ত যে ঘটনাগুলো আমরা শুনেছি বিগত বেশ কিছু প্রতিবেদনে তুমি দেখেছো আমাদের যে এসআইআর নিয়ে যে ধুন্ধুমারগুলো চলছে, যে ধুন্ধুমার কাণ্ডগুলো রাজ্যের মধ্যে ছড়িয়ে আছে, ঠিক সেরকমই কিন্তু আমরা আসানসোলে একটি সেরকমই চিত্র আজকে আমরা দেখতে পারলাম। কি হয়েছিল তোমাকে প্রথমে বিস্তারিত আলোচনা আমি যাই, তুমি শোনো। যে আসানসোলে কিন্তু গতকাল আসানসোলের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিন্তু ঘটে যায় এক ধুন্ধুমার কাণ্ড। সেই কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক উত্তেজনা কিন্তু একদম তুঙ্গে। এই ঘটনায় কিন্তু গ্রেপ্তার হন বিজেপি নেতা তাপস দাস। কি হয়েছিল আমরা বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু তার আগে অবশ্যই প্রতিবেদন দেখে নেব। আসানসোল থেকে এই প্রতিবেদন সরাসরি প্রথমে দেখবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসছো। দেখো, গতকাল আসানসোলের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঘটে যাওয়া ধুন্ধুমার কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এই ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা তাপস দাস। বৃহস্পতিবার তাকে আসানসোল আদালতে তোলা হয়। আদালত চত্বরে তোলপাড় পড়ে যায়। উপস্থিত ছিলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেস দুই পক্ষেরই কর্মী সমর্থকেরা। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ওই প্রতিষ্ঠানের সামনে বচসা থেকে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হস্তক্ষেপ করে এবং তদন্তের ভিত্তিতে তাপস দাসকে গ্রেফতার করা হয়। যদিও বিজেপি নেতার দাবি তাকে সম্পূর্ণভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালতে তোলার সময় তাপস দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া কিছুই নয়। বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা কি করছেন? প্রতিহিংসা রাজনীতি বলছেন? হ্যাঁ, সেটা বলতে পারেন। কি বলবেন? এটা প্রতিহিংসা করার। তার আরও দাবি, ঘটনাস্থলে তিনি শান্ত বজায় রাখার চেষ্টা করছিলেন, অথচ উদ্দেশ্য প্রাণোদিতভাবে তাকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইনের পথে চলেছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুরো ঘটনা তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গতকাল আসানসোলে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিন্তু ঘটে যাওয়া ধুন্ধুমার কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। এই ঘটনায় গ্রেপ্তার হলেন বিজেপি নেতা তাপস দাস। বৃহস্পতিবার তাকে আসানসোলে আদালতে তোলা হবে, কিন্তু আদালতের চত্বরে কিন্তু তোলপাড় একটি কিন্তু পরিস্থিতি সেখানে কিন্তু দেখা যায়। পরিস্থিতিতে অবশ্য বিজেপি ও তৃণমূল কংগ্রেস দুই পক্ষের মধ্যেই কিন্তু একটি যে কর্মী সমর্থকেরা তাদের কিন্তু দেখা যায়। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গতকাল ওই প্রতিষ্ঠানের সামনে বচসা থেকে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটে, এরকমই চিত্র আমরা দেখতে পারলাম। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হস্তক্ষেপ করে এবং তদন্তের ভিত্তিতে তাপস দাসকে গ্রেপ্তার করা হয়। যদিও বিজেপি নেতার দাবি তাকে সম্পূর্ণ মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। একদম এমনটাই শুনতে পেরেছি যে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। কি হয়েছিল না, আদালতে তোলার সময় কিন্তু তাপস দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই কিন্তু বলে বা এমনটাই তার মুখ দিয়ে শোনা যায়, এটা প্রতিহিংসার রাজনৈতিক ছাড়া কিছুই নয়। অর্থাৎ বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই কিন্তু যেমনটা তিনি বলেছেন, তাপস দাস বলেছেন যে বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই কিন্তু তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তার মুখ দিয়ে কিন্তু বা তার বক্তব্য কিন্তু তার দিক থেকে এটাই দেখা যায়। যেমন তুমি চিত্র দেখতে পাচ্ছ এই মুহূর্তে, একদম আসানসোলে ধুন্ধুমার কাণ্ড।
আবার ঘটনাস্থলে কিন্তু তিনি শান্তি বজায় রেখে চেষ্টা করেন, কিন্তু অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে অভিযুক্ত করা হয়েছিল। একদম তাই। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আইনের পথে চলছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনটাই কিন্তু শোনা গিয়েছে। অর্থাৎ পুরো ঘটনা তদন্ত চলছে বলে জানা গিয়েছে, এমনটাই পুলিশ জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। আমাদের সাথে মনে হয় আছে আমাদের জয়ন্ত সাহা, আমাদের সাথে আছে, তার সাথে কথা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আসানসোলের ধুন্ধুমার কাণ্ড, আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন একদম আজকে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি জানা গেছে না, সেইখানে আসানসোলে অর্থাৎ গতকাল আসানসোলে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিন্তু ঘটে এই ঘটনা। ধুন্ধুমার কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক উত্তেজনা কিন্তু একদম তুঙ্গে। একদম। এই ঘটনায় গ্রেপ্তার হলেন বিজেপি নেতা, যেমনটা তোমাকে বলছিলাম একটু আগে, যে বিজেপি নেতা তাপস দাস কিন্তু গ্রেপ্তার হয়েছে। তার মুখ দিয়ে আমরা নানান মন্তব্য শুনেছি, একদম তোমাকে তাই। বললাম আমরা কি শুনেছিলাম। তার পক্ষেও কিন্তু আদালত চত্বরে কিন্তু তোলা হয়েছে এবং উপস্থিত ছিলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের কর্মীর লোকেরা। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গতকাল ওই প্রতিষ্ঠানের সামনেই নাকি বচসা থেকে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এরকমটা হয়েছে, তার ফলেই তাকে পুলিশরা আটক করেছে। অর্থাৎ হস্তক্ষেপ করে এবং তদন্তের ভিত্তিতে কিন্তু তাপস দাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র একই ব্যাপার, তারাও কিন্তু একই বিষয় বলছেন। যদিও বিজেপি নেতার দাবি তাকে নাকি সম্পূর্ণ মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, অর্থাৎ তপন বাবু বলছেন তাকে নাকি মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। কিন্তু এদিকে পুলিশ প্রশাসন অন্য কথা বলছে। কিন্তু আদালতে তোলার সময় তাপস দাস অর্থাৎ তাপস বাবু যিনি ছিলেন, যাকে আটক করা হয়েছে, তিনি কিন্তু মুখোমুখি আমাদের সাংবাদিকদের সাথে, আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার মুখে যে মন্তব্যটা আমরা শুনতে পেরেছি সেটা হচ্ছে এটা প্রতিহিংসার রাজনৈতিক ছাড়া কিছুই নয়। একদম এমনটাই কিন্তু তার মুখ দিয়ে শোনা গিয়েছে যে এটা প্রতিহিংসার রাজনৈতিক ছাড়া আর কিছুই নয়। বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই অভিযোগ পাওয়া গেছে। অর্থাৎ তপন বাবু কিন্তু স্পষ্ট জানিয়েছেন, তুমি একটু আগে চিত্রতে দেখলে যে তাকে যখন গাড়ি করে নামানো হচ্ছিল, যখন সাংবাদিকের দল তাকে জিজ্ঞেস করছিল যে তপন বাবু আপনাকে কেন আটক করা হয়েছে বা আপনাকে কেন নিয়ে যাচ্ছে, তিনি কিন্তু একটা মুখে একটা মৃদু হাসি এবং তিনি কিন্তু এই মন্তব্য, যেটা তোমাকে বললাম, কি বললাম না, এটা প্রতিহিংসার রাজনৈতিক ছাড়া আর কিছুই নেই, তিনি কিন্তু একদম এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই কিন্তু ইউজ করেন। তার পাশাপাশি বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই আমাকে অর্থাৎ তপন বাবুকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এমনটাই জানিয়েছেন। পাশাপাশি কিন্তু তার আরও দাবি আছে যে ঘটনাস্থলে তিনি শান্তি বজায় রাখার একটি শান্তিভাবে তিনি ছিলেন, অথচ কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে নাকি অভিযুক্ত বা তাকে আটক করা হয়েছে, এরকমটা তিনি বলেছেন। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইনের পথে চলছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনটা কিন্তু প্রশাসন একদম পরিষ্কারভাবে জানিয়েছে। পুরো ঘটনা তদন্ত চলছে বলেই জানা গিয়েছে। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে। আমরা চেষ্টা করব, আমাদের সাথে প্রতিনিধি হয়তো আছে আসানসোল থেকে, জয়ন্ত আছে, আমি কথা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে সেই চিত্র আরেকবার দেখে নেব কি ঘটনা ঘটেছিল আজকে। অর্থাৎ আসানসোলের যে ধুন্ধুমার কাণ্ড, যেখানে পুরোপুরিভাবে তাপসবাবুকে আটক করা হলো এবং তাপসবাবু যখন গাড়ি থেকে নামছেন, যখন পুলিশ ভ্যান থেকে নামছেন, তুমি দেখতে পাচ্ছ সেই ভিডিও একদম সরাসরি। একবার সাউন্ড শোনাবো একবার তোমাকে, দেখো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। দেখো পুলিশ বাহিনীর গাড়ি থেকে কিন্তু নামছে, তপনবাবু নামছে, তার মুখে একটি মৃদু হাসি এবং তিনি বলছেন এটা প্রতিহিংসার রাজনৈতিক ছাড়া কিছুই নয়, এটা প্রতিহিংসার রাজনৈতিক ছাড়ার কিছুই না, এমনটাই তিনি মন্তব্য করছেন। বিরোধী কণ্ঠস্বরকে কিন্তু দমন করতে, অর্থাৎ বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ তপনবাবু বলছে এই বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে, এরকমটাই কিন্তু শোনা গিয়েছে। তারা আরও দাবি করেছেন ঘটনাস্থলে কিন্তু ছিল শান্তি প্রণোদিতভাবে তিনি ছিলেন। এবার অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আইনের পথে চলছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনটাই শোনা গিয়েছে। অবশ্য পুরো ঘটনা তদন্ত চলছে বলে জানা গিয়েছে, পুলিশ সূত্র থেকে এমনটাই বলা হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে তুঙ্গে।
আমরা সেই ছবি দেখছিলাম একটু আগে। পাশাপাশি দেখো আমরা আসানসোলের দিকে দেখছিলাম, কিন্তু পূর্ব মেদিনীপুর আজকে কি হলো সেখানে আমরা দেখব একই বিষয়। এসআইআর এর বিরোধিতায় পাঁশকুড়া ব্লক অফিসে সিপিএম এর বিক্ষোভ ঘিরে উত্তেজনা। পুলিশ প্রশাসনের সঙ্গে বচসার জেরে বন্ধ ছিল ব্লক অফিস মূল গেট। ব্লক অফিসের মূল গেট বন্ধ ছিল, সেখানে এতটাই উত্তপ্ত পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেখানে মূল গেট যেটা ছিল সেই অফিসের, সেটাকে কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে সেই কর্তৃপক্ষরা। কি হয়েছিল একবার সরাসরি সেই ভিজুয়াল, সেই ব্যাকেজ আমরা করেছি, সেই প্রতিবেদন কিন্তু তুঙ্গে আজকে। সেই প্রতিবেদন প্রথমে দেখব, তারপরে বিস্তারিত আলোচনা আসছি, দেখুন। এসআইআর-এর বিরোধিতা করে পাঁশকুড়া ব্লক অফিসের সামনে বিক্ষোভে সামিল হলো সিপিএম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন পুলিশ প্রশাসন ব্লক অফিসের মূল গেট বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। না, বচসা ঠিক না। ওনারা এসেছিলেন, আমরা চেষ্টা করেছিলাম যাতে আমাদের ক্যাম্পাসের ভিতরে যে হিয়ারিং আছে সেটা হ্যাম্পার না হয়, তো সেটা নিয়ে ওনাদের একটু দাবি দেওয়া ছিল, সেই ব্যাপারেই কথা হয়েছে, অন্য কোনো বচসা হয়। ওইভাবে ব্যাপারটা দেখার কিছু নেই। ওনাদের দাবি ছিল ওনারা ভিতরে আসবেন, আমি সেই ব্যাপারেই ওনাদেরকে বলতে গেছিলাম যে হিয়ারিং প্রসেসটা হ্যাম্পার হবে, ভিতরে আসবেন। বিডিও অফিস থেকে বেরিয়ে এসে ব্লক অফিসের মূল গেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তবে তার বক্তব্যে সন্তুষ্ট না হওয়ায় গেট খোলার দাবিতে ফের বিক্ষোভে ফেটে পড়ে সিপিএম কর্মী সমর্থকরা। গরিব মানুষ, সংখ্যালঘু মুসলমান, আদিবাসী, এসসি এসটি অংশের মানুষ হয়রানির শিকার হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে এক একটা বুথে যদি 1000 ভোটার থেকে 500-600 জনকে নোটিশ পাঠানো হচ্ছে। গরিব অংশের মানুষ তারা কাজ বন্ধ করে সারাদিন ভয়ে আতঙ্কে বিডিও অফিসে সারাদিন ধরে বসে আছে। এরকম একটা অবস্থা পশ্চিমবাংলায় চলছে। আমরা বলছি যে এসআইআর এর নামে গরিব মানুষকে হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের চাপ বাড়তেই শেষমেশ ব্লক অফিসের মূল গেট খুলতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। উল্লেখ্য, রাজ্য জুড়ে এসআইআর এর মাধ্যমে মৃত ও ভুয়া ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই প্রক্রিয়ার বিরোধিতায় বিভিন্ন রাজনৈতিক দল রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এসআইআর এর বিরোধিতা করে পাঁশকুড়া ব্লক অফিসের সামনে কিন্তু বিক্ষোভে সামিল হন সিপিএম নেতৃত্বের ও কর্মী সমর্থকেরা। বিক্ষোভ চলাকালীন পুলিশ প্রশাসন ব্লক অফিসের মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে, অর্থাৎ মূল গেট যেইটা আছে মূল গেট, অফিসের মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। বিডিও অফিস থেকে কিন্তু বেরিয়ে এসে ব্লক অফিসের মূল গেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তবে তার বক্তব্য স্পষ্ট নয় বা স্পষ্ট না হওয়ায় গেট খোলার দাবিতে ফের বিক্ষোভে সামিল হন সিপিএম কর্মীর সমর্থকেরা। এমনটাই চিত্র আমরা দেখতে পেলাম। বিক্ষোভকারীদের চাপ বাড়াতেই শেষমেশ কিন্তু ব্লক অফিসের মূল গেট খুলতে তারা বাধ্য হন। অর্থাৎ উল্লেখ্য, রাজ্য জুড়ে এসআইআর এর মাধ্যমে মূল বা মৃত ও ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকায় সংশোধনের কাজ চলছে। এই প্রক্রিয়ার বিরোধিতায় বিভিন্ন রাজনৈতিক দল রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছে। অর্থাৎ এর উদ্দেশ্য একটাই, এই আন্দোলন চালানোর উদ্দেশ্য একটাই নীলাঞ্জনা, যে এই এসআইআর চত্বর বা এই এসআইআর যেই আমাদের যেই বিষয়টা আছে সেটাকে নিয়ে যে তরজাটা হয়েছে রাজ্যে, এটাই মূল উদ্দেশ্য। এবং যেমন পুরো স্পষ্ট যে ভুয়ো ভোটার বা মৃত ভোটারদেরকে নিয়ে কিন্তু একটি ভুল প্রণোদিত শব্দ বা বার্তা কিন্তু ছড়াচ্ছে। একদম। পাশাপাশি আমরা দেখলাম যে কিভাবে বিক্ষোভ হচ্ছিল। তোমাকে আমি আরেকবার বলবো, দেখো পিসের পাশে বলবো সেই চিত্র আরেকবার দেখাতে, যে দেখো কি করে বসে আছে সিপিএম কর্মীর প্রত্যেকটা লোক কিন্তু ইতিমধ্যে রাস্তা অবরোধ করেছে। তারা কিন্তু একদম ঝান্ডা নিয়ে, অর্থাৎ সিপিএম এর পতাকা নিয়ে কিন্তু তারা বসে আছে। আমরা পাশাপাশি শুনেছি ভিডিওর বাইটে আমরা শুনেছি, পাশাপাশি আমরা দেখেছি যারা যারা সেই বিক্ষোভকারীদের কথা আমরা শুনেছি, তাদের স্পষ্ট বক্তব্য এই এসআইআর বিষয়টা নিয়ে যেইভাবে রাজ্যের রাজনীতি তুঙ্গে, তার বিপক্ষেই কিন্তু এরকম একটি ঘটনা আজকে আমরা দেখতে পারলাম। না সেখানে কি হয়েছিল? সেখানে হয়েছিল একাধিক বার জানিয়েও কিন্তু কোনো স্পষ্ট বার্তা মানেনি। অর্থাৎ এসআইআর এর বিরোধিতার পাঁশকুড়া ব্লকের অফিসে সিপিএম এর বিক্ষোভ ঘিরে উত্তেজনা। পুলিশ প্রশাসনের সঙ্গে বচসার জেরে বন্ধ ছিল ব্লক অফিসের মূল গেট, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি
এসআইআর বিরোধিতা করে পাঁশকুড়া ব্লক অফিসের সামনে কিন্তু বিক্ষোভে সামিল হন সিপিএম নেতৃত্ব ও একাধিক কর্মী সমর্থকেরা। বিক্ষোভ চলাকালীন পুলিশ প্রশাসন ব্লক অফিসের মূল গেট বন্ধ করে দেয়, এমনটাই অভিযোগ ওঠে। আমরা দেখলাম সেই চিত্র, আমরা পাশাপাশি দেখলাম বিডিও অফিস থেকে কিন্তু যে বিডিও সাহেব অর্থাৎ বিডিও অফিস থেকে বেরিয়ে কিন্তু এলেন ব্লক অফিসের মূল গেটের সামনে বিক্ষোভকারীদের কথা সঙ্গে কিন্তু তারা কথা বলেন, কিন্তু স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি কিন্তু সামাল দেওয়া যায়নি। অর্থাৎ বিক্ষোভকারীরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেছিল, সেই পরিস্থিতি একদম দেখছি, একদম সেই চিত্র কিন্তু একেবারে স্পষ্ট। একদম তাই। পাশাপাশি আমরা পরে জেলে চলে যাব। ঝাড়গ্রামে কি হয়েছে আমরা তো দেখলাম, এই আমাদের প্রতিবেদনের দিকে নজর থাকবে। পাশাপাশি ঝাড়গ্রামের দিকে আমরা চোখ রাখবো। ঝাড়গ্রামে কি হয়েছিল না, ঝাড়গ্রামে বেলপাহাড়ি অর্থাৎ গ্রামীণ হাসপাতাল থেকে কিন্তু চিকিৎসাধীন এক রোগীর নিখোঁজ হওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু উঠেছিল প্রশ্ন, কি হয়েছিল আমরা সেই প্যাকেজ দেখব। কিন্তু পাশাপাশি ঝাড়গ্রামে কিন্তু অবশ্যই সেই ঝাড়গ্রামের যে বিষয়টা ছিল, আমরা যেটা দেখেছিলাম যে বেলপাহাড়ি গ্রাম হাসপাতাল থেকে কিন্তু চিকিৎসাধীন। নীলাঞ্জনা, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু পাশাপাশি আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম আগের আমাদের যে খবরটা ছিল, অর্থাৎ যে বিক্ষোভ আমরা দেখছিলাম, যে বিক্ষোভের চিত্র আমরা দেখছিলাম, যে বিডিও অফিসের সামনে যেইভাবে হয়েছে, যেইভাবে পরপর যেইভাবে দেখতে পেয়েছি যে বিক্ষোভকারীরা কিন্তু রাস্তায় নেমে পথ অবরোধ করছে, সেই চিত্র আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু একদমই সেই চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম। কিন্তু এই যে পরিস্থিতি বলবে মানে উত্তপ্ত হয়ে আছে, এই পরিস্থিতি নিয়ে তুমি কি বলবে নীলাঞ্জনা? এই যে উত্তপ্ত হয়ে আছে, এই তারা চাইছে যে এসআইআর হোক, এসআইআর এর মাধ্যমে তারা চাইছে যে ভুয়ো যারা আছে তাদেরকে বাদ দেওয়া হোক, ভুয়ো আর মৃত যারা আছে তাদেরকে বাছাই করা হোক, এসবে তারা চাইছে এবং এটা চেয়ে তারা একটা বিক্ষোভ করছে। একদমই আমরা সেই চিত্র দেখতে পেয়েছি। একদমই। পাশাপাশি আমাদের প্রতিনিধি আছে, আমাদের প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি আছে। শঙ্কর, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শঙ্কর, হাতির তাণ্ডব আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখে আসছি, আমাদের বিগত বেশ কিছু প্রতিবেদনও আমরা দেখে এসেছি। রীতিমতো কিন্তু হাতির তাণ্ডবে কিন্তু সাধারণ মানুষের যেই চাষ বা যে চাষের পরিস্থিতি, তাদের কিন্তু কপাল একটি ভাঁজ দেখা গিয়েছে। আমরা একইভাবে আজকেও দেখলাম ঝাড়গ্রামে কিন্তু বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে কিন্তু চিকিৎসাধীন এক যে বিষয়টা হয়েছে, অর্থাৎ সেই বিষয় নিয়ে তোমাকে আমি বলবো একটু স্পষ্ট জানাতে, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। কি বলবে তুমি বিষয়? একদমই। দেখো সঞ্জীব, ঝাড়গ্রামের এই বেলপাহাড়ির ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এই মুহূর্তে এখানকার যে হাসপাতাল সেই চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে চিকিৎসাধীন অবস্থাতেই উধাও হয়ে গিয়েছেন এক রোগী। নিখোঁজ এই রোগীর নাম হচ্ছে চিত্তরঞ্জন মাহাতো, তার বয়স প্রায় 60 বছর, তার বাড়ি বেলপাহাড়ি ব্লকের সরিষাবাসা গ্রামে। আমরা পরিবার সূত্রে যেমনটা জানতে পেরেছি যে সোমবার ভোর রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবারের সদস্যরা যেমনটা জানাচ্ছেন, গত শুক্রবার কিন্তু হঠাৎ তীব্র পেট ব্যথার কারণে চিত্তরঞ্জনকে এই বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি কয়েকদিন ধরে হাসপাতালের জেনারেল ওয়ার্ডেই ভর্তি ছিলেন, কিন্তু সোমবার ভোরে যখন পরিবারের লোকজন হাসপাতালে এসে পৌঁছন, তখন তারা দেখেন যে সেই বেডে তিনি নেই, সেই বেড সম্পূর্ণ খালি। এরপর ওয়ার্ডের অন্যান্য রোগী এবং কর্তব্যরত নার্সদের কাছে খোঁজ নেওয়া হলেও তিনি কেউ স্পষ্ট করে বলতে পারেননি চিত্তরঞ্জন বাবুর কথা। তিনি কখন বা কিভাবে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, এখান থেকেই বড় প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিখোঁজ রোগীর পরিজনরা যেটা দাবি করছেন যে গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এমত অবস্থায় সোমবার ভোরে হঠাৎ করে তিনি কিভাবে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন তা বুঝতেই পারছেন না কেউ। অভিযোগ যেটা উঠে আসছে যে হাসপাতালের প্রধান গেটে নিরাপত্তা রক্ষী থাকার পরেও একজন প্রবীণ রোগী সবার নজর এড়িয়ে বাইরে বেরিয়ে যান কিভাবে, তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন পরিবারের সদস্যরা। এই নিখোঁজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে রীতিমতো সমস্ত জায়গায় খোঁজ চালানো হয়। একদমই শঙ্কর, পাশাপাশি কিন্তু ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠেছে। পাশাপাশি কিন্তু এই বিষয়ে যে ঘটনা এখন কিন্তু ইতিমধ্যে তুঙ্গে, অর্থাৎ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। একই সঙ্গে রোগীদের নিরাপত্তা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠেছে। শঙ্কর, কি বলবে তুমি এই বিষয়ে?
একদম দেখো, এই ঘটনার পর সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান থেকে একজন চিকিৎসাধীন পৌর রোগী নিখোঁজ হওয়ার গোটা এলাকা কিন্তু শোরগোল ফেলে দিয়েছে। এই সাধারণ মানুষের মধ্যেও যে আতঙ্ক ক্ষোভ তৈরি হচ্ছে, ইতিমধ্যে সবচেয়ে বড় বিষয় হলো যে হাসপাতালের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বিবৃতি পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কিনা বা সেই সময়ে কারা কারা ডিউটিতে ছিলেন, এই সমস্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এদিকে নিখোঁজের ঘটনায় পরিবারের ইতিমধ্যেই বেলপাহাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চিত্তরঞ্জন মাহাতোর খোঁজে তল্লাশি ইতিমধ্যেই শুরু করেছে। দেখো, আশেপাশের যে এলাকায় রাস্তা এবং বাস স্ট্যান্ডগুলিতেও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে শেষ পাওয়া পর্যন্ত চিত্তরঞ্জন মাহাতোর কোনো সন্ধান মেলেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেলপাহাড়ির গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে দাঁড়িয়েছে সঞ্জীব। একদমই শঙ্কর, পরিবার সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার হঠাৎ তীব্র পেটে ব্যথার কারণে তাকে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন ধরে তিনি হাসপাতালে কিন্তু জেনারেল ওয়ার্ডেই কিন্তু ছিলেন। কিন্তু পরবর্তীকালের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এরকম একটি চিত্র আমরা দেখতে পারলাম। এটা কি সত্যি বাঞ্ছনীয় ছিল শঙ্কর? একদমই না। দেখো, এই নিয়ে কিন্তু যেমন সাধারণ মানুষ একদিক থেকে ক্ষোভ দেখাচ্ছেন, ইতিমধ্যে যারা পরিবারের স্বজনরা আছে তারা কিন্তু একদমই নিরাপত্তার অভাব। কারণ এইরকম হাসপাতালের মতো একটা জায়গায় এই ধরনের ঘটনা কখনোই কিন্তু বাঞ্ছনীয় নয়। কারণ দেখো, রোগীরা যে হাসপাতালে আসেন পরিষেবা নিতে, সেই হাসপাতালের পরিষেবা যদি এমতো অবস্থায় এরকম হয় তাহলে রোগীরা কোথায় যাবে সেটাই কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে ইতিমধ্যে এই সমস্ত এলাকার বাসিন্দা থেকে ইতিমধ্যে রোগীর পরিজন মধ্যে। দেখো, তোমাকে বলে রাখি যে এখনো পর্যন্ত স্পষ্ট যে বিবৃতি দেওয়া হয়নি, এখনো তিনি নিখোঁজ, তিনি কোথায় আছেন বা কিভাবে আছেন, একজন রোগী তাকে নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় একটা যথেষ্ট আতঙ্কের পরিবেশ যে তৈরি হয়েছে, যে হাসপাতালে থাকা সত্ত্বেও যে রোগী কিভাবে বেরিয়ে গেল সেই নিয়ে পুলিশ প্রশাসন রীতিমতো যে সামনাসামনি এলাকা আছে যেমন খোঁজ খবর আছে, পাশাপাশি বাইরে ঝাড়গ্রাম থেকে বাইরের শহরেও কোনো এলাকায় সেই রোগী গিয়েছে কিনা বা অন্য কিছু ঘটনা ঘটেছে তার তদন্তে ইতিমধ্যেই পুলিশ নেমেছে। একদমই। কিন্তু পাশাপাশি শঙ্কর, তুমি কি মানে যে রোগীর পরিবারের লোকেদের সাথে কথা বলার চেষ্টা করেছো? তারা এই বিষয়ে কি জানাচ্ছেন? তাদের অবশ্য স্বাভাবিকভাবে অনেক রকম প্রশ্ন তাদের মাথায় ঘোরাফেরা করছে ইতিমধ্যে, কিন্তু তাদের কি তুমি কোনো রকম ভাবে তাদের থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছো বা তারা কি জানাচ্ছেন? একদমই। দেখো, তাদের পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছেন যে যদি একজন রোগী হাসপাতাল থেকে হারিয়ে যায় বা নিখোঁজ হয়ে যায় তাহলে তাদের চিকিৎসার জন্য তারা ভরসা কাকে করবে, এইরকম কিন্তু তারা বলছেন, আমাদের সামনে জানাচ্ছিলেন। তবে তারা যেটা জানাচ্ছে যে তারা সব জায়গায় খুঁজেছে, এখনো কিন্তু তারা কোনো সন্ধান পায়নি। এই ঘটনার পর সরকারি হাসপাতালের যারা কর্মীরা রয়েছে তাদেরকে একাধিক প্রশ্নের মুখে রয়েছে। তারা এই মুহূর্তে কিন্তু ভেঙে পড়েছেন, কারণ পরিবারের একজন রোগী তিনি যেভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন গত কয়েকদিন ধরে খোঁজ চালাচ্ছে, তারপরেও এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি, যার জন্য রীতিমতো পরিবারের লোকেরাও কিন্তু একটা আতঙ্কিত বোধ করছে। নিরাপত্তারও যেমন বোধ করা হচ্ছে, অন্যদিকে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। একদম শঙ্কর, তোমার কথার প্রসঙ্গে আমি বলছি, কিন্তু সোমবার ভোর রাতে পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন চিত্তরঞ্জন মাহাতের শয্যা সম্পূর্ণ শূন্য। ওয়ার্ডে উপস্থিত ছিলেন অন্যান্য রোগী কিংবা কর্তব্যরত নার্সদের জিজ্ঞাসাবাদ করলে কিন্তু তারা কিচ্ছু বলতে পারে না বা তাদের কিন্তু হদিশ মেলেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি বলছে বা তাদের আশেপাশে যে কর্তব্যরত চিকিৎসকরা আছে তারা কি বলছেন? দেখো, এটাই বলে রাখি যে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো স্পষ্ট বিবৃতি দিয়ে জানায়নি। শুধু তারা এটাই জানিয়েছে যে সমস্ত রকম সিসিটিভি ফুটেজ বা সামনাসামনি এলাকায় খোঁজ চালানো হচ্ছে। পুলিশের তরফ থেকে যেমন তারাও খোঁজ খবর রাখছেন বা সেই সময় যারা ডিউটিতে কর্মরত ছিলেন তারা কি দেখেছেন বা কিভাবে এই ঘটনা ঘটলো তার অপরেও কিন্তু নানান জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা কর্মরত এবং যারা রোগীরা সেই তার বেডের কাছাকাছি যে রোগীরা ছিলেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা কিছু দেখেছেন বা কিভাবে এই ঘটনা ঘটলো তারও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের বিষয়টা বলে রাখি, পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর পুলিশ নানানভাবে চেষ্টা করছে যে তাকে খুঁজে বের করার। সমস্ত জায়গায় ইতিমধ্যে হাসপাতাল চত্বরের চারিদিক কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে, নানানভাবে সিসিটিভি ফুটেজ যেমন খতিয়ে দেখা হচ্ছে, বাইরের লোকজনকে সেই
বাইরে বাইরে যারা নিরাপত্তা রক্ষীরা যারা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখো তারপর পুলিশ এখন যেটা বলছে যে তারা খোঁজ খবর চালাচ্ছে, পাশাপাশি ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু একটা টিম গঠন করা হয়েছে, সেই টিম নিয়ে তারা তল্লাশি চালাচ্ছেন এবং খুব দ্রুত তাকে উদ্ধার করা হবে বলে পুলিশও জানিয়েছে। কিন্তু শঙ্কর, বিষয়টা খুবই অস্পষ্ট নয় কি? কখনো কখনো কিভাবে কার চোখে এড়িয়ে এই রোগী হাসপাতাল ছেড়ে চলে গেলেন তা নিয়ে কিন্তু অবশ্যই ধোঁয়াশা উঠেছে। কিন্তু পাশাপাশি ঘটনার পর থেকে কিন্তু হাসপাতাল চত্বরে একটি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সেই ছবি দেখছিলাম। পরিবারের অভিযোগ, হাসপাতাল পর্যাপ্ত নিরাপত্তার কারণেই কিন্তু এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হয়। তুমি এই বিষয়ে কি বলবে শঙ্কর? একদমই হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে শঙ্কর আমাদের সাথে বিচ্ছিন্ন হয়েছে, শঙ্করের সাথে কথা বলা। কিন্তু আমরা যেরকমটা দেখছিলাম যে হাসপাতাল চত্বর থেকে এরকম একটি ঘটনা কিন্তু অবশ্যই খুবই অস্পষ্ট। একজন রোগী, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু সে হঠাৎ করে উদা হওয়ায় কিন্তু একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমাদের অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। কিন্তু পাশাপাশি আমরা চলে যাব শিলিগুড়ির দিকে। বিরোধী বিধায়কদের হেনস্থা ও উন্নয়ন কাজে বাধার প্রতিবাদে শিলিগুড়িতে 24 ঘন্টার অনশন বিধায়ক শঙ্কর ঘোষের। আমরা সেই চিত্র প্রথমে দেখবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসবো যে কি হয়েছিল, শঙ্কর বাবু কি বললেন, এই অনশনের আসল ঘটনা কি। আমাদের সাথে মনে হয় আমাদের প্রতিনিধি আছে, শিলিগুড়ি থেকে আছে, সৃজা আছে আমাদের সাথে। কিন্তু কথা বলার আগে একবার বিস্তারিত দেখবো কি চিত্র, কি শঙ্কর বাবু তার থেকে কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি, সে প্রতিক্রিয়া প্রথমে শুনবো, তারপরে বিস্তারিত আলোচনা আসছি। শুনুন। কর্মসূচির মূল উদ্দেশ্য একটাই, তথ্য নিয়ে শিলিগুড়ির মানুষের কাছে এটা তুলে ধরা যে আপনার বিধায়ক আপনার শহরের উন্নয়ন করবার ক্ষেত্রে কোনো ধরনের চেষ্টা ত্রুটি রাখেনি। এই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সেটা তো আপনারা জানেন, তার মাঝখানে দাঁড়িয়েও কেন্দ্রের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করা থেকে রাজ্যের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করা, সব কাজটাই আমি করেছি। এবং এক্ষেত্রেও বিধায়ক উন্নয়ন তহবিলের যে ন্যূনতম টাকা, সেটাও যাতে রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে খরচা যাতে বন্ধ না করে দেয়, তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এবং সর্বশেষ এই অনশন করে মানুষের কাছে এই বিষয়টি তুলে ধরা, এবং তার সাথে তিনটে বিষয় আমি বাড়তি যোগ করে রাখতে চাই। এক, আমাদের বর্তমান জেলা শাসক পূর্ববর্তী জেলা শাসকের মতন ঠিক একই রূপ ব্যবহার করে। আমি বিগত 11-12 বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে আছি। আমি এই ধরনের জেলা শাসক গত এবং এবারে আগে কখনো দেখিনি। এর আগে ছাত্র যুব অন্য রাজনীতি করতে গিয়েও আমি জেলা শাসকদেরকে দেখেছি, তাদের সাথে আমি শব্দবন্ধটার ব্যবহার করলাম না। এই ধরনের জেলা শাসক যে দলদাসে পরিণত হয়েছে, গত জেলা শাসক মুর্শিদাবাদে মালদায় গিয়ে আমাদের মাননীয় সাংসদ খোকেন মুর্মু মহাশয়ের সাথে দেখা করছিলেন না বলে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। আমি সেই পথে না গিয়েও আমার এই অনশন প্রক্রিয়ায় এই ধরনের দলদাস জেলা শাসকদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাতে চাই। তৃতীয়ত হচ্ছে, আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, একটা শহরের উন্নয়নে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা আসে, রাজ্যের টাকা আসে, এমনকি শহরের কর্পোরেশনের নিজস্ব টাকা থাকে। এর পাশাপাশি আরেকটি টাকা এই রাজ্যের সরকার ঘোষণা করেছিলেন, পাড়ায় সমাধান, প্রতি বুথে 10 লাখ টাকা করে। আমাদের দাবি হচ্ছে এই 10 লাখ টাকায় শিলিগুড়ি শহরে কি কি কাজ এতদিন পর্যন্ত হলো আর আগামী দিনে কতটা কাজ হবে, সেটার শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানানো হোক। আর সর্বশেষ সেটা হচ্ছে যে বিভিন্ন অঞ্চল 4, 5, 28, 31 এগুলো অ্যাডেড এরিয়া, এগুলো তো আছেই। আমি শুনছি যে এপাশে অর্থাৎ আশ্রম পাড়া, আমাদের তারপরে পাঞ্জাবি পাড়া, এই 13 নম্বর 14 নম্বর, এই সমস্ত জায়গাতেও আমি যখনই যাচ্ছি মানুষ পানীয় জলের সমস্যার কথা বলছে। ফলে পানীয় জলের সংকট দূর করা হোক দ্রুত, এই দাবিও থাকবে।
শেষ করব এই কথা বলে, আমার এই অনশন শুধুমাত্র আজকের দিনের বিরোধী দলের বিধায়কদের কথা বলবে না। আমার এই অনশন ভবিষ্যতেও যেই শাসক বিরোধী হোক না কেন, প্রত্যেক শাসক এবং বিরোধী দলের বিধায়ক যাতে পশ্চিমবঙ্গে তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে আমার মতন হ্যারাস যাতে না হয়, সেই লক্ষ্যে আমার এই অনশন। এবং আমি নিজে মাননীয় বিরোধী দলনেতাকে এই প্রস্তাব দেব, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা বিধানসভায় বিরোধী হোক শাসক হোক এই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে সরলীকরণ করা এবং সেখানে বিধায়কদের মতকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত এই কাজ সম্পন্ন করা, এই বিষয়গুলিকে এই বিধায়ক উন্নয়ন তহবিলের যে খরচ করবার যে গাইডলাইন, সেখানেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরে এই গাইডলাইনেরও পরিবর্তন করবে। এটাই মুখ্যত আপনাদের কাছে আমার বলার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আন্দোলন বিভিন্নভাবে আমি করেছি। অঝোর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বিধানসভার ভেতরে অবস্থান করেছি, এখানে বিভিন্ন সময় অবস্থান বিক্ষোভ সমাবেশ করেছি। এই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের ফর্ম হিসাবে আমি এই অনশন বেছে নিয়েছি। আপনাদের অনেকে যারা শিলিগুড়ি শহরের মানুষ তারা জানেন যে ছাত্র অবস্থায় আমি দুবার অনশন করেছিলাম। একবার মনে হয় আমার এখন অনেকটা সময় 8-9 দিন। সেবার আমার দাবি ছিল হচ্ছে মূলত অ্যাকর্ডিং টু মেরিট কলেজে ভর্তি হোক। আজকে সারা পশ্চিমবঙ্গে যে মেরিট বেসিসে যে ভর্তি, মেরিট বেসিসে যে ভর্তি, সেই ভর্তি আমরা নিশ্চিত হয়েছে। এবং পরবর্তীকালে আমার আরেকটি অনশন, সেটা নিশ্চিতভাবে আপনারা জানেন, হিন্দি এবং নেপালি অনার্স চালু করা শিলিগুড়ি কলেজে, সেটাও প্রায় 13 দিনের বেশি অনশন করেছিল। আমি আবার বলছি, প্রয়োজন যদি হয় তাহলে আন্দোলনের সেই ফর্মও আমি ব্যবহার করব। তার পূর্বে প্রতীকী অনশন, এই একদিনের অনশন আমি 22 তারিখ থেকে 23 তারিখ অবধি করব। তৃণমূল কংগ্রেস বলছে যে এটা যেহেতু ভোট আছে সামনে, বিরোধী শিবির প্রশ্ন তুলছে এটা ভোটের প্রোপাগান্ডা। দেখুন, বিরোধীর রাজনৈতিক দল বা বর্তমানে শাসক রাজনৈতিক দল তারা তাদের কথা বলতে পারে। আমি শুধু এইটুকু বলতে পারি, শিলিগুড়ির মানুষ অন্তত জানে যে শঙ্কর গত 5 বছর ধরে এই বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে আমি বিধানসভার ভেতরে বাইরে লড়াই করেছি, কোর্ট বাই ওয়ার্ড, গত 5 বছর। আর তার প্রেক্ষিতে এই অনশন কর্মসূচি এই, আর এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। ঠিক কি ঠিক না? আপনারা 5 বছর আগে 2021-এর সরকার যখন গঠন হয়েছে তখন মহাকাল মন্দিরের কথা উল্লেখ ছিল না জগন্নাথ মন্দির তৈরি করবার কথা উল্লেখ ছিল? ফলে ওগুলো হচ্ছে ভোটের জন্য নয়, কিন্তু যে সংকট গত 5 বছর ধরে বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে, কর্পোরেশন এসজিএ নিয়ে, বিধানসভা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আন্দোলন করেছে, সেই সংকট নির্বাচনের আগে মানুষকে জানানোর তাগিদে যখন অনশন করছে, তখন তাদের কাছে এটা নির্বাচনের জন্য বলে মনে হচ্ছে। আমি আবার বলছি, কোট মাই ওয়ার্ড, প্লিজ ইউজ মাই ওয়ার্ড, যে আমার এই অনশন বিরোধী দলের বিধায়ক, আজকে আমরা বিরোধী আছি, আগামী দিনের শাসক 2026-এ যারা এই কথা বলছেন তাদেরকে বলে দিন, 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং সেই সরকার তৎকালীন, মানে সেই সময় যে বিরোধী দলের বিধায়করা হবে তাদের এইরকম যাতে হেনস্থা না হতে হয়, তার ভিত্তি আমি আজকে এই অনশনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে চাই।
একদম স্পষ্ট চিত্র আমরা দেখলাম। পশ্চিমবঙ্গে কিন্তু বিরোধী দলের বিধায়কদের ওপর ধারাবাহিক হেনস্থা বা শিলিগুড়ি বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থ খরচের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বাধা প্রদান এবং ওয়ার্ক অর্ডার জারি হয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি উন্নয়নমূলক কাজ করতে না দেওয়ার প্রতিবাদে কিন্তু 24 ঘন্টা অনশন অবস্থান কর্মসূচি কিন্তু বয়ে চলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। একদমই পাশাপাশি আগামীকাল 22 তারিখে 22 জানুয়ারি সকাল 8টা থেকে কিন্তু 23 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত কিন্তু এই অনশন অবস্থান কর্মসূচি কিন্তু চলবে শিলিগুড়ি শহরের নেতাজি মূর্তির সামনে। বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ যে রাজ্যের বিরোধী বিধায়কদের সাংবাদিক বা সংবিধানের অধিকার খর্ব করা হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু উন্নয়নমূলক প্রকল্পগুলি ইচ্ছাকৃতভাবে আটকানো হয়েছে। একদম সেই মন্তব্যই কিন্তু আমরা শঙ্করবাবু মুখ থেকে কিছুক্ষণ আগে শুনলাম, তার স্পষ্ট বাইট আমরা পেয়েছি, তার প্রতিক্রিয়া পেয়েছি। আমাদের সাথে আমাদের প্রতিনিধি ছিল সৃজা ছিল, সেখান থেকে সৃজা একদম স্পষ্ট সেই চিত্র আমাদেরকে দিয়েছে এবং আমরা প্রত্যক্ষ করলাম সেই চিত্র যে কিভাবে কি উদ্দেশ্যে এই বক্তব্য, অর্থাৎ পুরো যে বিষয়টা দেখতে পারলাম পশ্চিমবঙ্গের বিরোধী দলের যে বিধায়ক অর্থাৎ যে বিরোধী বিধায়কদের হেনস্থা বা উন্নয়নের কাজের বাধার প্রতিবাদে কিন্তু শিলিগুড়িতে 24 ঘন্টার অনশন। এই অনশনের একমাত্র বা মূল কারণ কিন্তু এটাই। শঙ্করবাবু কিন্তু স্পষ্ট সেই কথা আমাদেরকে বললেন। বা পাশাপাশি পশ্চিমবঙ্গের বিরোধী দলের বিধায়ক ওপরের যে ধারাবাহিক হেনস্থা, শিলিগুড়ি বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচের ক্ষেত্রে রাজনৈতিক যেই ভাবমূর্তি বা রাজনৈতিকভাবে যেই বাধা প্রদান হয়েছে, ওয়ার্ক অর্ডার জারি হয়েছে বা ওয়ার্ক অর্ডার জারি হওয়ার পরে যে উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি, তার প্রতিবাদে কিন্তু এই 24 ঘন্টার অনশন বা অর্থাৎ পুরো অনশন কর্মসূচি চলে। পাশাপাশি একই চিত্র আমরা দেখতে পেয়েছি যে আগামীকাল অর্থাৎ 22 জানুয়ারি সকাল 8টা থেকে কিন্তু এই যে কর্মসূচি সেটা কিন্তু শুরু হবে। পাশাপাশি 23 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত এই অনশন অবস্থান কর্মসূচি চলবে। শিলিগুড়ি শহরের নেতাজি মূর্তির সামনে কিন্তু এই অনশন হবে। একদম সেই চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা স্পষ্ট দেখলাম সেই চিত্র। পাশাপাশি কিন্তু শিলিগুড়িতে আরও একটি প্রতিবেদন কিন্তু তুঙ্গে, আমরা সেই চিত্র দেখবো না। সেখানে কি হয়েছিল, বেলডাঙ্গায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে শিলিগুড়িতে কিন্তু একটি বিক্ষোভ দেখা দিয়েছে। পথে নামলেন শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাব। একদম স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। ফের আক্রান্ত সংবাদ মাধ্যম একদম ছি বা ধিক্কার জানিয়েছেন। একদম পোস্টারের মধ্যে কিন্তু স্পষ্ট লেখা তুমি দেখতে পাচ্ছ। এবং সেখানকার যে জার্নালিস্ট ক্লাব আছে বা সেই ক্লাবের যে কর্তৃপক্ষরা আছে, যে কর্মীর লোকেরা আছে, তারা কিন্তু স্পষ্ট সকলে একত্রিত হয়ে কিন্তু পোস্টার নিয়ে একদম একটি বিক্ষোভ বলা যেতে পারে, একটি আওয়াজ কিন্তু সৃষ্টি করেছে শিলিগুড়ির বুকে দাঁড়িয়ে। অর্থাৎ বেলডাঙ্গায় একের পর এক সাংবাদিকদের ওপর যে হামলা, সে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার কিন্তু হয়েছিল। সোমবার শিলিগুড়িতে কিন্তু বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের তরফে। একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তুহিন সরে যা, তুহিন সর। দেখুন, যেভাবে সংবাদ মাধ্যমের উপর আঘাত হানা হচ্ছে, সাংবাদিকদের যেভাবে মাটিতে ফেলে পেটানো হচ্ছে, তার তীব্র বিরোধিতা আমরা করি। আমরা খুবই শঙ্কিত, কারণ সামনেই জানি নির্বাচন আসছে। নির্বাচন আসার আগেই যেভাবে সংবাদ মাধ্যমের উপর কিছু সংখ্যক দুষ্কৃতী চড়াও হচ্ছে, তাতে আমরা আতঙ্কিত। তাই আমরা সর্বোচ্চ যারা রয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তাদের কাছে আবেদন রাখি যে সংবাদকর্মী যারা বা সংবাদ মাধ্যম যারা, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে। কারণ মানুষের একটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যে বাতাবরণ তৈরি হয়েছে, বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করাই হচ্ছে কিছু শ্রেণীর লক্ষ্য, এবং কোনো খবর তাদের মনঃপূত না হলেই
তাদের আক্রোশটা চলে আসে সংবাদ কর্মীদের উপর। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আজকে আমরা এই গান্ধী মূর্তির পাদদেশে আমরা একটা অবস্থান বিক্ষোভ করছি। আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অবশ্যই এই দায়িত্বটা প্রশাসনকে নিতে হবে। তাহলে আমরা সংবাদের সঙ্গে যারা যুক্ত তারা আমরা কাজ করব কি করে? আমরা কাজ করতে যাব সমাজের সত্যটাকে তুলে ধরার জন্য, জনসাধারণের কাছে দেখানোর জন্য। কিন্তু তার আগে যদি আমরা আক্রান্ত হয়ে যাই তাহলে সেই সত্যটা আমাদের দেখানো সম্ভব হবে। আজকের মূল কর্মসূচি আপনাদের কি রয়েছে? আজকে মূল কর্মসূচি আমরা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে একটি মিছিল করে গান্ধী পাদদেশের মূর্তির তলায় আমরা একটি অবস্থান বিক্ষোভে বসবো এবং বার্তাটা প্রশাসনকে এটাই দিতে চাই যে সংবাদ কর্মী যারা আছেন তাদের নিরাপত্তা যেন তারা সুনিশ্চিত করে। একদম স্পষ্ট চিত্র দেখতে পারলাম যে বেলডাঙ্গায় একের পর এক সাংবাদিকদের ওপর যে হামলার ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সোমবার শিলিগুড়িতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের তরফে। অর্থাৎ গণমাধ্যমের যে স্বাধীনতার ওপর সরাসরি আঘাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিন কিন্তু কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ ভবন অফিসের সামনে বা ভবন অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা শহর পরিক্রমা করে পুরো গান্ধী মূর্তির যে পাদদেশে গিয়ে কিন্তু সেটা শেষ হয়। এমনই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পাশাপাশি গান্ধী মূর্তির সামনে কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলে। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সাংবাদিকের স্লোগান পরপর স্লোগান কিন্তু দেন তারা। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বা যাচ্ছে না। বেলডাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজ্যে ক্রমশ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে বলেই কিন্তু এদিন এরকম একটি কর্মসূচি কিন্তু দেখা গিয়েছে। একদমই আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র, একদম সেই স্পষ্ট চিত্র দেখতে পাচ্ছি। ফের আক্রান্ত সংবাদ মাধ্যম একদম ছি বা ধিক্কার জানিয়েছেন সাংবাদিকের এই যে দেখতে পারলাম একদম পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেই শিলিগুড়ির প্রেস ক্লাব থেকে যে কর্মীরা আছেন তারা কিন্তু একত্রিত হয়ে এরকম একটি চিত্র দেখতে পাচ্ছি। নীলাঞ্জনা, এই বিষয়টা তো আছেই, পাশাপাশি অবশ্যই আমাদের শিলিগুড়ির দিকে তো চোখ থাকলো, তবে আমরা এখন সময় পরবর্তী জেলার দিকে চোখ রাখার। আমি অবশ্যই তার আগে বলে রাখবো আমাদের যে প্রিয় দর্শক বন্ধুরা আছে অবশ্যই একটি টোল ফ্রি নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে যাচ্ছে। আপনারা অবশ্যই কল করে, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, আপনারা সেই প্রশ্ন আমাদের করতে পারেন ফোন করে, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একদম আমরা বাঁকুড়াতে কি হয়েছিল, বাঁকুড়াতে হাতির যে তাণ্ডব এবং সেই হাতির তাণ্ডব ঘিরে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সেই চিত্র আজকে আমরা দেখব না। বাঁকুড়ার বর্জরায় যে রেঞ্জার সংগ্রামপুর বিট অফিসের অধীনে গোস্বামীপুর গ্রামীণ হাতির তাণ্ডবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি জীবন। একাধিক হাতির দল হানা দিয়ে বিঘার পর বিঘা আলু জমি, গম, সরিষার ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। রাতারাতি সর্বশান্ত হয়ে পড়েছেন এলাকার দরিদ্র চাষিরা। ফসল হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন একাধিক পরিবার। কি হয়েছিল একবার সরাসরি স্পষ্ট প্রতিবেদন দেখব, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন, বাঁকুড়ার বর্জরা রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের অধীন গোস্বামীপুর গ্রামে হাতির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি জীবন। একাধিক হাতির দল হানা দিয়ে বিঘার পর বিঘা আলু জমি, গম ও সরিষার ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। রাতারাতি সর্বশান্ত হয়ে পড়েছেন এলাকার দরিদ্র চাষিরা। ফসল হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে একাধিক পরিবার। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, ধার দেনা করে চাষ করেছিলেন তারা, এখন ফসল নেই, আয় নেই, ঋণ শোধ করা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে। অথচ এই পরিস্থিতিতে বন দপ্তরের তরফে কোনো রকম সহায়তা বা ক্ষতিপূরণের আশ্বাস পর্যন্ত মেলেনি বলে অভিযোগ। বারবার জানানোর সত্ত্বেও হাতি তাড়ানোর জন্য কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি কি করে সংসার চালাবো? আলু, গম, সরষে সব খেয়ে দিয়েছি, রাত্রে ঘুম নাই, রাত্রে ঘরে শুদ্ধ হাতি ঢুকে যাচ্ছে। ধার দেনা, লোন সব করে আমার এই সংসার চলছে। এবার আমি এই আলু বীজে মনে করলাম দেবো, কি করে দেবো বলুন? সরকার তো দেখতে নাই, কিছু বলতে গেলে রেঞ্জারে বিটবাবু বলছে যাচ্ছি, এরকম করে কি আর হবে? চাষি যদি মরে গেল তাহলে কি করে চলবে বলুন? এই ধান বীজে লোন করে দেনা করে চাষ করা, তাহলে আমাদের কি করে কি হবে? আমরা যাচ্ছি, আমাদেরকে এই বলছে, আমাদের পার্টির নেতাও তাই বলছে, সুখেনদাও ওই বলছে ঠিক আছে আমি রেঞ্জে খবর দিচ্ছি, দিয়ে খবর দিচ্ছি, এই বলে কেবল আমাদেরকে ভুল হচ্ছে। আর কি করব? গ্রামবাসীরা সরাসরি বন দফতর ও বর্জরা রেঞ্জ অফিসারের বিরুদ্ধে ক্ষোভ উকড়ে দিয়েছে।
তাদের দাবি, রাতের পর রাত আতঙ্কে কাটলেও বন দপ্তর সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে। শুধু গোস্বামীপুর নয়, আশপাশের একাধিক গ্রামেও একই ছবি। লাগাতার হাতির হামলায় চাষিরা আজ পথে বসার মুখে। অবিলম্বে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম বাঁকুড়ার বর্জরা রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের অধীনে গোস্বামীপুর গ্রামে হাতির তাণ্ডবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি জীবন। একাধিক হাতির দল হানা দিয়ে বিঘার পর বিঘা আলু জমি, গম থেকে শুরু করে সরিষার ক্ষেত সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। রাতারাতি সর্বশান্ত হয়ে গেল বা সর্বশান্ত হয়ে পড়েছে এলাকার দরিদ্র চাষিরা। ফলত ফসল হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের কপালে কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ দেখা গিয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, ধার দেনা করে তারা কিন্তু এই চাষবাসের যেই জমি তারা কিন্তু দিনের পর দিন তারা চালিয়ে গেছেন এবং সেখানে কিন্তু তাদের এই যে রাস্তা, এই চাষই কিন্তু তাদের একমাত্র রাস্তা, তাদের পরিবারকে খাদ্য যোগান দেওয়ার কিন্তু একমাত্র রাস্তা। পাশাপাশি যেই এই ফল নেই বা আয়রন নেই, ঋণ শোধ করে কিন্তু অবশ্যই এরকমই চিত্র দেখতে পেয়েছি যে ঋণ শোধ করে তারা কিন্তু এই চাষ বা এই চাষ জমি তারা কিন্তু দিনের পর দিন একদমই তারা ঋণ নিয়ে একদমই। পাশাপাশি তুমি দেখতে পারবে যে অফিসের অধীন গোস্বামী অর্থাৎ গ্রামের হাতির তাণ্ডবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি জমি। একাধিক হাতির দল, একটা দুটো তিনটা নয়, একাধিক হাতির দল কিন্তু হানা দিয়েছে এবং ফলত দিনের অর্থাৎ বিঘার পর বিঘা যে সেখানে কিন্তু আলুর জমি অর্থাৎ গম, সরিষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করবো, আমাদের সাথে হয়তো প্রতিনিধি আছে, আমাদের সাথে বাঁকুড়া থেকে আছে প্রতিনিধি, কথা বলার চেষ্টা করব। তার আগে রাতারাতি সর্বশান্ত হয়ে পড়েছে এলাকার দরিদ্র চাষিরা। ফসল হারিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তারা। এরকমই চিত্র দেখতে পাচ্ছি। দেখো তাদের ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তারা কতটা ভেঙে পড়েছে এবং তাদের দুঃখের কথা এক্সপ্রেস নিউজের ক্যামেরায় ধরা পড়েছে। একদম আমাদের প্রতিনিধি সেখানে ছিল, একদম তাদের প্রতিক্রিয়া নিয়েছে। তারা কিন্তু কথা বলতে পারছে না নীলাঞ্জনা, তারা এতটাই ভেঙে পড়েছে, তারা কথা বলতে পারছে না, ভেঙে পড়েছে, একদমই কথাই বলতে পারছে না। তারা মানে ধার করে লোকের কাছ থেকে নিয়ে তারপরে তারা এই জমিতে এত কিছু চাষ করেছে, একদমই, তারপরে এইরকম অবস্থা হাতির জন্য। একদমই। পাশাপাশি গ্রামবাসীরা কিন্তু সরাসরি বন দপ্তর ও বর্জরা রেঞ্জ অফিসারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। এরকমই চিত্র দেখেছি। তাদের দাবি একটাই যে রাতের পর রাত আতঙ্কে কাটলেও কেন বন দপ্তরের সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে যে ভূমিকা রয়েছে, তাদের যে ভূমিকা, তারা কিন্তু কোথাও না কোথাও কিন্তু তাদের খামতি রয়ে গেছে। অর্থাৎ শুধু যে গোস্বামীপুর নয়, আশেপাশের একাধিক গ্রামেও কিন্তু এই একই চিত্র দেখতে পেয়েছি। লাগাতার হাতির হামলায় কিন্তু চাষিরা আজ পথে বসার মুখে। অবিলম্বে স্থানীয় প্রতিরোধ ব্যবস্থা ও ক্ষতিপূরণভাবে যে দাবি তারা জানিয়েছেন সেই চিত্র পাশাপাশি দেখতে পেয়েছি। নীলাঞ্জনা, আমাদের তো অবশ্যই এই দিকে নজর থাকবে, কিন্তু আমাদের অবশ্যই সময় খুব কম, অর্থাৎ এক্সপ্রেস অনলাইন সময় এবার আমাদের খুব কম। অবশ্যই সত্যত আমি বলবো যে অবশ্যই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা দেখতে থাকুন এক্সপ্রেস অনলাইন, অর্থাৎ এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।